চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে আমরা এখানে যারাই উপস্থিত আছি প্রত্যেকেরই ঘণ্টাব্যাপী আলোচনা করতে হবে। সেই ঘণ্টাব্যাপী আলোচনার সুযোগটা কিন্তু এখানে নেই, তাই খুব সংক্ষেপেই কথা বলতে হবে। আমরা ইদানিং অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ইতিমধ্যে উত্তরপ্রদেশের শাহী মসজিদে নামাজের পর 4 জন মুসল্লিকে গুলি করে হত্যা করা হয়েছে। সেটা আমাদের বাংলাদেশ থেকে বা মুসলিম হিসাবে কিন্তু কোনো প্রতিবাদ করা হয়নি। তার কারণ সেটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু আমাদের দেশে ইতিমধ্যে একটি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে চিন্ময় কুমার দাস নামে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশে আইন আছে, দেশে আদালত আছে, দেশের নাগরিকদের ব্যাপারে যে কোনো ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা সবসময় সব দেশেরই সব রাষ্ট্রেরই থাকে। আমাদের দেশও তাই রয়েছে। কিন্তু আমরা দেখলাম তাকে মুক্তি না দেওয়ায়, তাকে গ্রেপ্তার করা এবং তাকে মুক্তি না দেওয়ায় যে তাণ্ডব ঘটালো, সেই তাণ্ডবের এক পর্যায়ে রাষ্ট্রপক্ষের একজন কৌশলীকে, আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তারা ধরে নিয়ে পিটিয়ে তার মাথা থেতলে দিয়ে পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত করার জন্য তাকে জবাই করে হত্যা করা হয়েছে। এদেশের মানুষ অত্যন্ত শান্তপ্রিয় মানুষ। বাংলাদেশের মানুষ দাঙ্গা চায় না, তারা দাঙ্গাতে বিশ্বাসী না। তারা বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশের নিদর্শন যদি পৃথিবীর বুকে থাকে সেটি হলো এই বাংলাদেশ। আমার এই বাংলাদেশে আমরা 90-92% মুসলিম জনতা বসবাস করি। আমার দেশে ওই দিন সেই চট্টগ্রামে তারা মসজিদে হামলা করেছে। ইতিমধ্যে আমরা তাদেরকে পূজা করার জন্য আমরা সকল মুসলিম ভাইয়েরা, আমরা বন্ধুরা তাদেরকে তাদের মন্দির পাহারা দিয়ে তাদেরকে আমরা শান্তপ্রিয়ভাবে তারা যেন পূজা পালন করতে পারে আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি। ইতিমধ্যে তারা তার পাল্টা পরিণাম আমাদেরকে দেখিয়ে দিল। সরাসরি দিনে দুপুরে তারা আমাদের মসজিদে হামলা চালালো। তারপরও দেশের মানুষ অত্যন্ত শান্তপ্রিয়, চুপচাপ রয়েছে। আমি মনে করি এই চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার বা ইতিপূর্বে তার যে উস্কানিমূলক বক্তব্য ছিল সে বক্তব্যগুলি আসলে পুরোপুরি তার নয়। সে একটা বিশেষ জায়গা থেকে প্রেসক্রিপশন নিয়ে তাদের প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য সে বিভিন্ন সময়ে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছে। আপনি দেখেন রংপুরে একটি সমাবেশ হয়েছে হিন্দু জাগরণী মঞ্চের। রংপুর, ঢাকা এই এলাকায় কোথাও কিন্তু হিন্দুদের লোক কম নয়। সেই কুটালীপাড়া থেকে হিন্দুদেরকে রংপুরে রপ্তানি করা হয়েছে। এটা কিসের আলামত? তারা বলে আমরা 3 কোটি সনাতনী ধর্ম আমরা ঐক্যবদ্ধ। আসলে কিন্তু তা নয়। মাত্র গুটি কয়েক সনাতনীরা তারা এই চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কথা বলছে। বাকি সনাতনীদেরকে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে জুজুর ভয় দেখিয়ে তাদেরকে তাদের প্রোগ্রামে আনছে। পাশে ইতিমধ্যে যারা এদেশ থেকে পালিয়ে গিয়েছে, সে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনার
দূষরদেরকে তারা বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানে তারা সমবেত করছে। ইতিমধ্যে আমরা শুনেছি যে আনসাররা যে আপনার আমাদের সচিবালয়ের সামনে সচিবালয়ে যে তাণ্ডব ঘটিয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগের নেতৃবৃন্দের উপস্থিতি। তাহলে সেটা কি আনসার রইল? কিছুদিন আগে আমরা যে অটোরিকশার নাম আসছে যে অটোরিকশা লীগ, আসলে অটোরিকশার যে আন্দোলনটা, সে আন্দোলনকে অটোরিকশার ড্রাইভাররা করেছে। পুলিশের হাতে যারা ধরা পড়েছে তারা তেজগাঁও কলেজের ছাত্রলীগের সহসভাপতি, তিতুমির কলেজের ছাত্রলীগের সহসভাপতি, উত্তরখান দক্ষিণখান এলাকার ছাত্রলীগের ওয়ার্ডের সভাপতি, ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি বা একটা ছাত্রলীগের কলেজের সহসভাপতি, জয়েন্ট সেক্রেটারিরা বিগত 15 বছরে তারা 100 কোটি টাকার মালিক হয়েছে এক একজন। তারা কি অটোরিকশা চালাতে আসছে? তারা কি অটোরিকশার ড্রাইভার? আমাদেরকে মনে করতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের আইন অনুযায়ী মামলার আসামি গ্রেপ্তার হলে সেটা ভারত থেকে হুমকি দেওয়া হয়। ভারতের মাথা গরম হয়ে যায় কেন? বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের কি মাথা ফাটে নাই? নিপুণ রায় চৌধুরীর মাথা ফাটে নাই? বিশ্বজিৎকে কি কুপিয়ে হত্যা করা হয় নাই? অভিজিৎকে কি হত্যা করা হয় নাই? কিন্তু তখন তো সনাতনী ধর্মের দোহাই দিয়ে, হিন্দু নির্যাতনের দোহাই দিয়ে আমরা ভারতকে কোনো কথা বলতে দেখি নাই। এই বাংলাদেশের সনাতনীদেরকে তো কথা বলতে দেখি নাই। বুঝে নিতে হবে যে আজকে যে চিন্ময় কৃষ্ণ দাস, সে বাংলাদেশের নাগরিক হলো, আসলে তার পিছনে রয়েছে অন্য শক্তি, তার পিছনে রয়েছে অন্য এজেন্ডা। ইতিপূর্বে আমরা তার বক্তব্য শুনেছি। সে বলেছে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করাই আমাদের কাজ। একজন সাধু রাজনীতি করে না। আপনি প্রকৃত সনাতনী ধর্মের লোকদের কাছে জানতে চান, তারা বলবে যে সাধুদের কোনো টাকা পয়সা ধরার ছোঁয়ার কোনো বিধান নাই তাদের বিধানে। কোনো সাধু, কোনো ইস্কনের নেতা, তারা কখনো কোনো টাকা পয়সার লোভী হয় না। কিন্তু এই ইস্কনের আপনার চিন্ময় কৃষ্ণ দাসের যে সহযোগী 17 জন, তাদের 17 জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। তাহলে তাদের ব্যাংক হিসাব আসবে কেন? তাদের ঘরে স্বর্ণ পাওয়া যায় কেন? তাদের তো ঘর নাই, তারা তো সন্ন্যাসী, তারা ব্রহ্মচারী। তাহলে তারা টাকা দিয়ে কি করে, তারা স্বর্ণ দিয়ে কি করে? বুঝতে হবে যে তাদের কাছে টাকাটা কোথা থেকে আসে। তাই আমাদেরকে সেই জাগরণী মঞ্চের বিভিন্ন প্রোগ্রাম বিষয়ে এবং বিভিন্ন যারা বিগত 15 বছরে আমরা যাদেরকে কোনো আন্দোলন করতে দেখি নাই, যাদেরকে বিগত 15 বছরে আমরা কোনো গণতন্ত্রের কথা বলতে দেখি নাই, এদেশের দুর্নীতি লুটপাটের কথা বলতে দেখি নাই, তাদের কোনো প্রোগ্রাম যদি সামনে আছে, তাদের কোনো কর্মসূচি যদি যখন মাঠে আসবে, আমাদের এই দেশের মানুষকে সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকতে হবে। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি বিগত দিনে যারা আসে নাই, হঠাৎ করে যারা বিভিন্ন কর্মসূচি নিয়ে যারা মাঠে আসছে, তাদের সাথে আমরা দেখেছি আওয়ামী লীগ ঢুকেছে, তাদের সাথে আমরা দেখেছি যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ঢুকেছে। তাই আমাদেরকে সকল ষড়যন্ত্র আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমরা প্রতিবেশী দেশের সাথে আমরা বন্ধুত্ব চাই, আমরা পরকীয়া প্রেমে লিপ্ত হতে চাই না। আমরা আমাদের ন্যায্য অধিকারের ভিত্তিতে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি রয়েছে, ভারতের যে পররাষ্ট্রনীতি রয়েছে, সেই রাষ্ট্রীয় নীতির ভিত্তিতে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমরা আমাদের বন্ধুত্ব চাই। আর একটা কথা আসছে ট্যাগের রাজনীতি। হ্যাঁ, ট্যাগের রাজনীতিটা আমরা ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা সেটা দেখতে পেয়েছি। ট্যাগের রাজনীতি কেন দেওয়া হয়? অটোরিকশা আন্দোলন যদি ছাত্রলীগ করে, আনসারদের আন্দোলন যদি স্বেচ্ছাসেবক লীগ নেতা করে, তাহলে তো ট্যাগ আসবেই। কারণ বিগত 15 বছরে তো আপনাকে দেখিনি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে, তাহলে আজকে আপনি কেন আসলেন? সুতরাং ট্যাগের রাজনীতিতে যেন আমরা না জড়াই, আমাদেরকে যেন ট্যাগ দিতে না পারে, আমরা সেই দিকে আমাদেরকে দেশের স্বার্থে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। 2008 সালের কেয়ারটেকার সরকারের কথাও এসেছে। 2008 সালে
কেয়ারটেকার সরকার যখন গঠন হয় তখন কিন্তু তারা একটি সুষ্ঠু নির্বাচন, একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে এদেশের মানুষকে তারা শান্তিপূর্ণভাবে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের কথা বলে তারা এসেছিলেন। কিন্তু তারা কি তা করেছেন? তারা তো দেশে এসে বিভিন্নভাবে লুটপাট করেছে, বড় বড় ব্যবসায়ীদেরকে জিম্মি করে তারা কোটি কোটি টাকা আদায় করেছে, বিভিন্নভাবে তারা লুটপাট করে সর্বশেষ তাদের সরকারের এজেন্ডা বাস্তবায়নে কারা সম্মতি দিবে সেই বিষয়টি নিশ্চিত হয়ে তখন তারা বিএনপিকে যেন নির্বাচনে ক্ষমতায় আসতে না পারে, তখন তারা আওয়ামী লীগের ক্ষমতায় আসার পর তারা সুযোগ সৃষ্টি করে দিয়েছিল। পরিশেষে আমরা এটাই বলবো, আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই, আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই, যেই বাংলাদেশের জন্য ইতিপূর্বে আমাদের দেশের ছাত্র জনতা প্রাণ দিয়েছে, তাদের সে রক্তের প্রতি শ্রদ্ধা রেখে, রক্তের প্রতি সম্মান করে আমরা তাদের সেই রক্তকে বুকে ধারণ করে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। আর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে একটি মুক্ত গণতন্ত্র প্রয়োজন। মুক্ত গণতন্ত্র আমাদের দেশে প্রতিষ্ঠা করতে হলে বর্তমান নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধন আইন বাতিল করে সহজ শর্তে একটি নির্বাচন নিবন্ধন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য একটা সহজ শর্তে একটা বিধান করতে হবে। তাই আজকে যে ফিউচার বাংলাদেশ পার্টি যে আয়োজন করেছে, আমি মনে করি এরকম শত শত পার্টি আরও আমাদের দেশে হওয়া দরকার, তাহলে আমাদের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে। আজকের আলোচনা যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, আগামী ফিউচার পার্টির বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে আপনাদের শুভ কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।